আসসালামু আলাইকুম। মোর্শেদ শোভন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। শুরুতেই ক্রিকেটারদের খেলা বয়কটের খবর। বিসিবি পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যের কারণে বিপিএল এর ম্যাচ বয়কটে অনড় ক্রিকেটাররা। এদিকে 48 ঘন্টার মধ্যে পরিচালক নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা পর্বের প্রথম দিনের প্রথম খেলায় চট্টগ্রাম রয়্যালসের প্রতিপক্ষ নোয়াখালী এক্সপ্রেস। সন্ধ্যা 6টায় সিলেট টাইটান্স লড়বে রাজশাহী ওরিয়র্সের বিপক্ষে। গতকাল ক্রিকেটারদের নিয়ে মন্তব্যের প্রতিবাদে আজ দুপুর 1টার মধ্যে নাজমুলের পদত্যাগের আলটিমেটাম দেন ক্রিকেটাররা। বিপিএল এর ম্যাচের আগে তিনি পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কট করা হবে জানিয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াব। এদিকে পরিচালক নাজমুলকে দেয়া কারণ দর্শানোর নোটিশে পেশাদার ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা ও ক্রিকেটীয় মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতির বিষয়টি আবারও পুনর্ব্যক্ত করেছে বিসিবি। দর্শক, এই মুহূর্তে টিম হোটেলে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট মুমিনুর রিপন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রিপন, পরিচালক নাজমুল ইসলামের পদত্যাগের দাবি করেছে ক্রিকেটাররা। আপনার কাছে এই ব্যাপারে এই মুহূর্তে কি তথ্য রয়েছে? শোভন, বর্জরের যে বিষয়টি সেটি কাল রাতে দিয়েছিলেন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিথুন। সেই কথা অনুযায়ী তারা আজকে রয়েছেন এবং যে দুটি সকালে যে ম্যাচটি রয়েছে দুই দলের মধ্যে নোয়াখালী এবং চট্টগ্রাম, আমরা দেখেছি যে কোনো দলের ক্রিকেটার কিন্তু মাঠে যাচ্ছে না। নোয়াখালীর ক্রিকেটাররা বাসে উঠেছেন ঠিকই, তবে তারা লোকাল প্লেয়ার। তারা কোয়াবের একটি সংবাদ সম্মেলন রয়েছে দুপুর 1টায়, সেখানে তারা উপস্থিত থাকবেন বলে তারা বাসে উঠেছেন বলে আমরা জানতে পেরেছি, মাঠে যাওয়ার জন্য নয়। আর এদিকে চট্টগ্রাম রয়্যালসের যে বাসটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাসটি মাঠে যাওয়ার জন্যই রেডি হয়েছিল, কিন্তু কোয়াবের যে সিদ্ধান্ত রয়েছে যে পরিচালক নাজমুলের যে আপত্তিকর মন্তব্য ক্রিকেটারদের নিয়ে তিনি গতকাল করেছেন, সেই মন্তব্যের জেরে কিন্তু ক্রিকেটাররা এখন পর্যন্ত বাসে আসেননি। বাস রেডি রয়েছেন। এখানে যারা লোকাল প্লেয়ার রয়েছেন, যারা কোয়াবের সদস্য রয়েছেন, তারা কিন্তু সেই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকতে পারেন বলেই তারা এই বাসে আসবেন এবং দুপুর 1টায় যে সংবাদ সম্মেলন রয়েছে সেখানে তারা অংশ নেবেন। গতকাল বিকেলে বিসিবির একটি খালেদা জিয়ার একটি মিলাদ মাহফিল ছিল, সেখানেই মিলাদ মাহফিল শেষে নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে মন্তব্যটা ঠিক এরকম করেছিলেন যে ক্রিকেটারদের পেছনে হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তার কোনো শিরোপা এনে দিতে পারেননি। সেই প্রেক্ষিতেই কিন্তু ক্রিকেটাররা বয়কট করেছে। ঠিক এর আগেও তামিম ইকবালকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেছিলেন পরিচালক নাজমুল ইসলাম। শোভন, এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। দর্শক, আমরা জানছিলাম ক্রিকেটারদের খেলা বয়কটের খবর। দর্শক, এই বিষয়ে আরও খবর জানতে যাচ্ছি নির্বাচন কমিশন সচিবালয়। সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিক। সরাসরি যাচ্ছি তার কাছে। সাদিক, আপিল শুনানি এই মুহূর্তে কোন পর্যায়ে রয়েছে? শোভন, আপিল শুনানি একদম শুরুর পর্যায়ে রয়েছে। আপনি জানেন যে মাত্র 10টি আপিলের শুনানি হয়েছে। যে রিটার্নিং কর্মকর্তার যে শুনানি, রিটার্নিং কর্মকর্তার যে আদেশ, সেই আদেশের পক্ষে বা বিপক্ষে এখানে যে আবেদনটি চলেছে, বিশেষ করে 645টি আবেদনের মধ্যে আজকে পর্যন্ত 381 থেকে শুরু করে 480 পর্যন্ত আবেদন শুনানি হবে। তার মানে 100টি। শুরুর দিকে আমরা যেটি দেখেছি যে 70টি করে আবেদন, দিনের শুরুতে 35টি এবং পরবর্তীতে আরও 35টির শুনানি চলছে। আজকে একটি দেখার বিষয়, সেটি হচ্ছে আলোচিত একটি জায়গা পিরোজপুর 1, যেখানে মাসুদ বিন সাইদি, দেলোয়ার হোসেন সাইদির ছেলে, তিনি দাঁড়িয়েছেন। তিনি বিএনপির বিপক্ষে একটি আবেদন করেছেন, যেটি রিটার্নিং অফিসারের ক্ষমতার বিরুদ্ধে। সেটি তিনি বলেছেন যে সেখানে তিনি বেশ কিছু কারণে তার প্রার্থিতা টিকতে পারে না, কিন্তু আমরা দেখেছি যে তার বিপক্ষে যে বিএনপির প্রার্থী আলমগীর, তার পক্ষে শুনানি হয়েছে। শুনানি হওয়ার পরে সেই বিষয়টি খারিজ করে দেওয়া হয়েছে। তার মানে বিএনপি যে প্রার্থী, তার প্রার্থিতা বৈধ থাকলো। এর বাইরে আমরা দেখেছি যে মোট 10টি শুনানি হয়েছে, এর ভিতরে কোনোটিই কিন্তু নামঞ্জুর করা হয়নি। 60টি মঞ্জুর করা হয়েছে। এর ভিতরে জামাতের 2 জন প্রার্থী রয়েছেন, তার ভিতরে একজনকে পেন্ডিংয়ে রাখা হয়েছে, যাকে 17 তারিখে পুনঃশুনানির কথা বলা হচ্ছে। এই মামলাগুলো মূলত দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রেও বলা হচ্ছে। দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে আজকে একটি অবজারভেশন নির্বাচন কমিশন তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে এই যে দ্বৈত নাগরিকত্ব, এই বিষয়টি যারা ছেড়ে এসেছেন তারা এক ধরনের হলফনামা, এক ধরনের এফিডেভিট সেখানে সাইন করে দেবেন, সেখানে স্বাক্ষর করে দেবেন। সেখানে তিনি বলবেন যে তিনি আর কখনোই অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করবেন না নির্বাচনকালীন এই পরে
পরবর্তীতে আগামী 5 বছরে। তো সেক্ষেত্রে তারা এই ধরনের একটি এফিডেভিটে সাইন করানোর মাধ্যমে তাদেরকে বৈধতা দিবেন বলে আসামি পক্ষের যারা রয়েছে, যারা এখানে আপিল করছে, তাদের পক্ষের যে আইনজীবীরা রয়েছেন তারা বিশ্বাস করছেন। তবে আগামী 16 তারিখে যে আগের মামলাগুলো যেগুলো পেন্ডিং রয়েছে, যেগুলো অপেক্ষমান রয়েছে, সেগুলো শুনানি হবে। একই সাথে 17 তারিখেও বেশ কিছু মামলা অপেক্ষমানের শুনানি হবে। তার সাথে নিয়মিত যে মামলাগুলো রয়েছে সেগুলো শেষ হবে। আগামী 20 তারিখে সর্বশেষ প্রত্যাহারের শেষ দিন, প্রার্থীদের প্রত্যাহারের শেষ দিন। সেদিনের পরে আসলে জানা যাবে চূড়ান্ত কি হচ্ছে, চূড়ান্ত কতজন প্রার্থী থাকলো নির্বাচনে। শোভন। দর্শক, আজ 6ষ্ঠ দিনের মতো আপিল শুনানি চলছে। নির্বাচন কমিশন সচিবালয় থেকে আমরা জানছিলাম সে সম্পর্কে। সম্মিলিত ইসলামী ব্যাংকে একীভূত হওয়ার পর দুর্দশাগ্রস্ত 5টি ব্যাংকের লেনদেন স্বাভাবিক হতে শুরু করেছে। কার্যক্রম শুরুর পর থেকেই নিয়মিত টাকা জমা উত্তোলন করতে পারছেন গ্রাহকরা। তবে স্বাভাবিক লেনদেন হলেও স্কিমে শর্তারোপের কারণে চাহিদা অনুযায়ী টাকা পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংক বলছে, প্রাথমিক অবস্থায় নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয়া হলেও পর্যায়ক্রমে পুরো অর্থই ফেরত পাবেন আমানতকারীরা। আরও জানাচ্ছেন আরাফাত ইসলাম। সম্মিলিত শক্তিতে সমৃদ্ধ আগামী এই স্লোগানে নতুন বছরে যাত্রা শুরু করেছে দেশের প্রথম রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়া ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক সম্মিলিত ইসলামী ব্যাংক। একীভূত প্রক্রিয়া শেষে ধীরে ধীরে 5 ব্যাংক বিলুপ্ত হয়ে যাবে। নতুন বছরের প্রথম দিনেই একীভূত হওয়ার প্রক্রিয়ায় ঢুকে যাওয়া 5 ব্যাংকের সাইনবোর্ড বদলে ফেলা হয়েছে। পাশাপাশি আগের সাইনবোর্ডও রাখা হয়েছে। ব্যাংকের স্বাভাবিক লেনদেনও শুরু হয়েছে। গ্রাহকরা চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলন ও জমা করতে পারছেন। পরিমাণে অল্প হলেও দীর্ঘদিন পর টাকা তুলতে পেরে স্বস্তি প্রকাশ করছেন আমানতকারীরা। তবে চাহিদা মতো টাকা উত্তোলনের সংকট এখনো দূর হয়নি বলে জানান তারা। 2000 টাকা নিতে অনেক কষ্ট হয়ে গেছে আগে, এখন তো 50,000 1 লাখ চাইলেও দেয়। আবার আমি টাকাটা তুলতেও পারলাম, আগের থেকে আমার মনে হয় অনেক ভালোই হচ্ছে। প্রথম দিন যে টাকাটা দিয়েছে, আমি টাকাটা তুলেছি, এটা আমার প্রফিটের কিছু টাকা ছিল, প্লাস হচ্ছিল আপনার সেভিংসের কিছু টাকা ছিল। তো ইতিমধ্যে তার পর দিন আবার গেলাম, তখন বলতেছে যে আপনার প্রফিটের টাকা এখন দিচ্ছে না। ব্যাংক কর্মকর্তারা জানান, স্কিম অনুযায়ী গ্রাহকদের টাকা দিচ্ছেন তারা। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই জানিয়ে প্রয়োজন ছাড়া টাকা না তুলতে গ্রাহকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এখন যেটা দরকার তারা নিবে, আবার আমরা চাচ্ছি যে জমার পরিমাণটা আস্তে কাঙ্ক্ষিত পর্যায়ে না গেলেও এটা ধীরে ধীরে বাড়ছে। আর উইথড্র যে পরিমাণ আমরা ভেবেছিলাম ঠিক সেই পর্যায়ের চাপটা নেই। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন বলেন, একীভূত ব্যাংকগুলোকে খাদের কিনারা থেকে উঠিয়ে আনতে প্রাথমিক অবস্থায় ক্ষুদ্র আমানতকারীদের নির্দিষ্ট পরিমাণ টাকা দেয়া হচ্ছে। তো এটা তো একটা স্পেশাল সিচুয়েশন, বুঝতে হবে যাদের কাছে আমরা এই আমানতগুলি রেখেছিলাম তারাই সেই আমানত খেয়ানত করেছে। অন বিহাফ অফ না, ফর দ্য সেক অফ দ্য কমন পিপল, তাদের জন্য সরকার উপযাচক হয়ে তাদের রিসোর্স কনস্ট্রেইন থাকা সত্ত্বেও জনগণের সাহায্যে তারা এগিয়ে এসেছে। যার অ্যাকাউন্ট উনি যদি কিডনি ডায়ালিসিস বা কেমো দিতে হবে এরকম জীবন মরণ কোনো বিষয় থাকে, তাদের ক্ষেত্রে 2 লাখের বারটা কনসিডার করবে। গ্রাহকদের হিসাবের বাকি টাকা সুরক্ষিত থাকবে এবং আমানতকারীরা তাদের জমার উপর প্রচলিত হারে মুনাফা পেতে থাকবেন বলেও জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। এই কষ্টটাকে অবশ্যই কেন্দ্রীয় ব্যাংক ওন করে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানে আটকের পর নিহত পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর দ্বিতীয় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। ডাবলুর মা হাফিজা খাতুন ও ছোট ভাই আবদুল্লাহ আল মামুন গতরাতে লন্ডন থেকে দেশে আসার পর আজ সকাল 10টায় জীবননগর পৌর ঈদগাহ ময়দানে শামসুজ্জামান ডাবলুর দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। পরে ঈদগাহ মাঠের পাশে কবরস্থানে দাফন করা হয় তাকে। এর আগে গতকাল জীবননগর পৌর ঈদগাহ ময়দানে ডাবলুর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সোমবার জীবননগরে যৌথ বাহিনীর অভিযানের পর আটক পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর মৃত্যু হয়। এ ঘটনায় দায়িত্বপ্রাপ্ত সেনা সদস্যদের প্রত্যাহারও করা হয়। এই সাথে শেষ করছি মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।